দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতে দেখে নেব হেডলাইন্স। ভোটার তালিকা থেকে বাদ পড়লেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। ডিলিট হলো শহীদুল্লাহ মুন্সির নাম। বিচারাধীন স্ত্রী পুত্র। কোথায় যাব বুঝতে পারছি না বললেন প্রাক্তন বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। ৮ লক্ষ নাম বাদ, হিটলার খুঁজতে অন্য কোথাও যেতে হবে না বললেন মমতা। ফের দুর্যোগ মাথায় করে মাঝ আকাশে চক্কর, প্রাণে বেঁচেছি বললেন তৃণমূল নেত্রী। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব, রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূলের। ১৯৩ বিরোধী সাংসদের সই। এতদিনে ট্রাইব্যুনাল সক্রিয় করার পথে নির্বাচন কমিশন। বাংলায় ৫ জায়গায় খোলা হচ্ছে অফিস। রামনবমীতে অশান্তি মহারাষ্ট্রে। মসজিদ লক্ষ্য করে তীর ছোড়ার হুমকি, খুন করার হুঁশিয়ারি মুসলিমদের। চারমিনারে কড়া নিরাপত্তা। আসছে বিস্তারিত খবরে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। তার স্ত্রী ও পুত্রের নাম এখনো বিচারাধীন। প্রাক্তন এই বিচারপতি বলেছেন, যদি আমার নামও ডিলিট হয়ে যায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। তার স্ত্রী ও বড় ছেলের নাম এখনো আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। ছোট ছেলে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। প্রাক্তন বিচারপতি এখন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেছেন, অদ্ভুত ব্যাপার, কেন নাম বাদ পড়েছে বুঝতেই পারছি না। নির্বাচন কমিশন যে নথি চেয়েছিল সব নথি দেওয়া হয়েছে, এমনকি পাসপোর্টও জমা দিয়েছি। তা সত্ত্বেও আমার নাম বাদ পড়েছে। আমার বড় ছেলে ও স্ত্রীর নাম এখনো ঝুলে রয়েছে। তার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, এখন বাদ দেওয়া হয়েছে তার নাম। তিনি আবেদন করার আগে জানতে চান কেন তার নাম বাদ দেওয়া হলো, কিন্তু নির্বাচন কমিশন কোনো উত্তর দেয়নি। প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সি বলেছেন, আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে আধিকারিকরা সব নথি আপলোড করেননি, সেজন্যই আমার নাম বাদ পড়েছে, কিন্তু আমি প্রকৃত কারণ জানতে চাই। প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির নাম বাদ পড়ায় অবাক হাইকোর্টের বিচারপতিদের একাংশ, এমনকি তার সহকর্মীরাও। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। এই অবস্থায় ৭৫০ জন ম্যাজিস্ট্রেটকে নিয়ে যেভাবে নথি দেখার কাজ শুরু হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেছেন, আমি অবাক হয়েছি, এটা যদি আমার সঙ্গেও হয় তাহলে অন্যদের কিভাবে হেনস্থা করা হচ্ছে। বিচারাধীনের প্রথম তালিকায় মাত্র ৭ লক্ষের নাম রাখা হয়েছিল। বাকিদের তালিকা প্রকাশের আগে জানা যায় ৮ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, যদি ৪০% নাম বাদ যায় তাহলে মাত্র ১৯ জনের ট্রাইব্যুনাল নির্বাচন শুরু হবার আগে কিভাবে ২৪ লক্ষ লোকের নিষ্পত্তি করবেন। ৭৫০ জন যদি প্রকৃত তথ্য যাচাই না করে ২৪ লক্ষের নাম বাদ দিতে পারে, তাহলে ১৯ জন বিচারপতির পক্ষে নতুন করে নথি খতিয়ে দেখে পুরো তালিকা প্রকাশ করা কি সম্ভব? এ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি ছাড়া বাকি সব রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ১৯৩ জনের বিরোধী সাংসদের সই করা চিঠি জমা দেওয়া হয়েছে। ইমপিচমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করার প্রস্তাব আনল তৃণমূল কংগ্রেস। রাষ্ট্রপতির কাছে বারবার আবেদন করার সময় দেননি দ্রৌপদী মুর্মু। ৩ বার আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস, ৩ বারই ফিরিয়ে দেওয়া হয়েছে। গত পরশু ৪র্থবার আবেদন করা হয়েছিল, সেই আবেদনে সাড়া দেন রাষ্ট্রপতি। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা দেখা করেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে। ১৯৩ জন বিরোধী সাংসদের সই করা আবেদনপত্র জমা দেন। বলা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইমপিচ করতে হবে। দেশে এই প্রথম কোন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জমা পড়ল, তাকে সরিয়ে দেওয়ার আবেদন জানানো হলো। আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে বলেন, হিটলারকে দেখতে অন্য কোথাও যেতে হবে না, আমাদের দেশেই হিটলাররা রয়েছে। লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। হিটলার টিটলার ভুলে যান, টোটালটা বিজেপি ভ্যানিশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী দাবি করেছেন, বাংলায় এখনো পর্যন্ত বিচারাধীন যে মামলাগুলির নিষ্পত্তি হয়েছে তার মধ্যে ৮ লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, কোনো নথি দেখা হয়নি। স্বৈরতন্ত্র চালাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আন্ডার অ্যাডজুডিকেশনের নামে বৈধ ভোটারদের বাদ দিচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার। বিরোধী রাজ্যগুলোকেই সবচেয়ে বেশি করে নিশানা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দ্বিতীয় তালিকা প্রকাশিত হলেও ট্রাইব্যুনাল কবে থেকে কাজ করবে তা জানেন না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটারদের আইনি সহায়তা দেবার জন্য বুথে বুথে বিশেষ শিবির খুলছে বাম ও তৃণমূল কংগ্রেস।
ট্রাইব্যুনাল কোর্টের জন্য 5টা জায়গা দিয়েছে রাজ্য সরকার। হাইকোর্ট সিদ্ধান্ত নেবে কিভাবে ট্রাইব্যুনাল কোর্ট কাজ করবে, বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ওরা ডিসাইড করবে কোনটা বেস্ট কাজ। 5টা কোথায় কোথায় জুডিশিয়াল চারটা স্টেট দিয়েছিল, একটা ওরা দিয়েছিল, 5টা জায়গা। 5টা জায়গা 19টা ট্রাইব্যুনাল গঠন করা হলেও রাজ্যের কোথাও এই ট্রাইব্যুনাল এখনো কাজ শুরু করতে পারেনি। কবে থেকে এই ট্রাইব্যুনাল কাজ করবে তা জানেন না বিচারপতিরাও। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই। ফলে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাজ্য জুড়ে অশান্তির আশঙ্কা। সিপিআইএম ঘোষণা করেছে 19টা ট্রাইব্যুনালের জন্য সর্বত্র সাধারণ ভোটারদের আইনি সহায়তা দেওয়া হবে। এমনকি রেড ভলেন্টিয়ার্সরাও ফের বুথে বুথে ক্যাম্প করে আইনি পরামর্শ দেবেন সাধারণ ভোটারদের। তারা নথি জোগাড় করে এনে বামপন্থী আইনজীবীদের কাছে জমা দেবেন। এমনকি ভোটাররা ইচ্ছে করলে এই আইনজীবীদের কাছে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এর জন্য আইনজীবীদের কোনো অর্থ দিতে হবে না। বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেবেন সিপিআইএম পন্থী আইনজীবীরা। রাজ্যের সমস্ত বুথে রেড ভলেন্টিয়াররা অসংখ্য ক্যাম্প তৈরি করবেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে পথে নামলো বিভিন্ন সংগঠন। প্রকাশ্যে গণকনভেনশনের ডাক দেওয়া হয়। সেখানে ছিলেন বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীরা। তাদের দাবি, নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার। আজকে আমাদের অবস্থান বিক্ষোভ এসআইআর বিরোধী এই অবস্থান। এসআইআর মানুষের ভোটাধিকার এবং প্রকারান্তরে নাগরিকত্ব হরণ করার চক্রান্ত করা হচ্ছে। এসআইআরকে সামনে রেখে আমরা তার সর্বাত্মক বিরোধিতা করছি। আমরা মনে করি এই প্রক্রিয়া যেভাবে চলছে তা যদি চলতে থাকে তাহলে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার এবং নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন। একটা দেশের জন্য এর থেকে ভয়ঙ্কর কিছু হয় না। আমরা মনে করি একটা ফ্যাসিস্ট শক্তি এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে রয়েছেন এবং তাদেরকে যদি এভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তাদেরকে যদি তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে আমাদের দেশের যে ঐতিহ্য, দেশের যে ভিত্তি তা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। আমরা জানি বিভিন্ন মানুষ এখনও সর্বতভাবে সবটা বুঝতে পারছেন না। মানুষের কাছে যথার্থ বার্তা দেওয়া, তাদেরকে প্রতিবাদে জাগিয়ে তোলা এবং তাদেরকে পথে নামানো। পথে নেমে মানুষ তার অধিকার বুঝে নিন। একদিন নিশ্চয়ই তারা পথে নামবেন এবং সেদিন রাষ্ট্রশক্তি সম্মিলিত জনশক্তির কাছে মাথা নত করতে বাধ্য হবে। সেদিন দেশের ঐতিহ্য, দেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করতে চাইছি। নির্বাচন কমিশন এখন তো প্রমাণ হয়ে গেছে। এতদিন ধরে আমরা বলছিলাম, কেউ একটু মিচকি হাসছিল যে ছোটনবাবুরা ঠিক বলছেন কিনা। নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপি স্ট্যাম্প রয়েছে, তারা সেই স্ট্যাম্প লাগাচ্ছে। এটা তো প্রমাণ হয়ে গিয়েছে। এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নামে চুরির অভিযোগ আছে, আমি পরে বলবো সেটা। হ্যাঁ, ওই পার্লামেন্টে যে নো কনফিডেন্স মোশন আনছে সেখানে দেয়া আছে, আমি পরে তার বিস্তারিত বলবো। একটাই দাবি, আমার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কে? বিজেপি। আবার কে? আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে কে? বিজেপি, নরেন্দ্র মোদী। আবার কে? আমার সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে কে? সুপ্রিম কোর্ট। আবার কে? সুপ্রিম কোর্ট এই বাংলার প্রশ্ন করছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে যে বাংলায় কেন হয়? বাংলায় আক্রমণ হচ্ছে, বাংলার মানুষ রুখে দাঁড়াবে না? বাংলার মানুষ রুখে দাঁড়াবে না। এবং দেখবেন যে আজকের এই বাংলা দখলের যে ষড়যন্ত্র, আরএসএস, বিজেপির, নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার সর্বোচ্চ আদালত। কারণ নির্বাচনী আইনে কোথায় আছে যে ম্যাজিস্ট্রেটরা আমার, আজকে তো বলছে নাগরিকত্ব, এটা কি সুপ্রিম কোর্টের আওতায় পড়ে নাকি? হ্যাঁ, ভারতবর্ষের নির্বাচন বহুবার বলেছি, এখনও বলছি, ভারতবর্ষের নির্বাচন হয় সেটা হচ্ছে আরপি, রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্টে হয়। আতঙ্কের একটা বহিঃপ্রকাশ। যেভাবে এসআইআরের নাম করে লক্ষ লক্ষ নাগরিকের নাম, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এই আজকের মিটিং সেই আতঙ্কেরই বহিঃপ্রকাশ। আমরা প্রতিবাদ করছি গোটা এসআইআর প্রক্রিয়ার। আমরা এটা মনে করছি যে এসআইআর মোটে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য হচ্ছে না। এসআইআর হচ্ছে আসলে নাগরিকত্ব যাচাইয়ের জন্য, এনআরসি করার জন্য এই এসআইআর হচ্ছে। আমরা এই আজকে সবার মধ্যে দিয়ে আমরা দাবি করছি যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করতে হবে এবং যে কোনো এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, কোনো ভোটারের নাম ঝুলিয়ে রেখে বা তাদেরকে বাদ দিয়ে ডিলিট করে ভোট করা চলবে না। আমাদের আজকের যে দাবি, সের মধ্যে আমরা এটাও দাবি করছি যে এই যে আসন্ন যে বিধানসভা, সেটা 2025-এর যে তালিকা, ভোটার তালিকা, সেই তালিকার উপর নির্ভর করে এই ভোট করতে হবে। এবং আমরা এটাও দাবি করছি যে যেভাবে নির্বাচন কমিশন
মানুষের নাগরিকত্ব যাচাই করছে, এটা তার সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নাগরিকত্ব যাচাইয়ের কাজ বন্ধ করতে হবে। ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। নির্বাচনী বিধি লাগু থাকায় বাংলা, তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরির মুখ্যমন্ত্রীরা এই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন না। কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। রামনবমীকে ঘিরে উত্তেজনা তৈরি হলো দেশের বিভিন্ন রাজ্যে। মুর্শিদাবাদে নির্বাচনের আগে অশান্তি তৈরির চেষ্টা করে উগ্র হিন্দুত্ববাদীরা। মহারাষ্ট্রে মসজিদ লক্ষ্য করে তীর ছোঁড়ার ভঙ্গি করা হয়, খুনের হুমকি দেওয়া হয় মুসলিমদের। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যে চরম উত্তেজনা তৈরি হয়। মসজিদ লক্ষ্য করে তীর ছোঁড়ার ভঙ্গি করা হয়, মুসলিমদের খুন করার হুমকি দেওয়া হয় মহারাষ্ট্রের আহমেদনগরের। এই ভিডিও ভাইরাল হতে থাকে, উত্তেজনা ছড়িয়ে পড়ে সর্বত্র। আহমেদনগরের মসজিদের পাশ দিয়ে রামনবমীর মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়। পুলিশের অনুমতি নিয়ে এই মিছিল যাচ্ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মহল। যদিও পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত হচ্ছে। অশান্তির আবহ তৈরি হয় তেলেঙ্গানার হায়দ্রাবাদেও। গতবারও চারমিনারে উত্তেজনা তৈরি হয়েছিল। এবার পর্যাপ্ত পুলিশ নামানো হয়েছিল আগে ভাগেই। শুধুমাত্র হায়দ্রাবাদেই 10,000 পুলিশ মোতায়েন করেছিল তেলেঙ্গানা সরকার। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পুবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।